ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এ যেন একেবারে প্রকাশ ঝায়ের ফিল্ম, টান টান চিত্রনাট্য, পলিটিশিয়ান, গ্যাংস্টার, পুলিশের আঁতাতের গল্প। কিন্তু আসল গল্পটা বিকাশের হাই কানেকশনে। কখনো বিজেপির মন্ত্রীর সঙ্গে ওঠা বসা, কখনো আবার মায়াবতীর বহুজন সমাজ পার্টি কিংবা সমাজবাদী পার্টির নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার গল্প। আসল সত্যিটা হলো বিকাশ বিকশিত হয়েছে রাজনীতিবিদদের কোলে। ক্রাইম থ্রিলারকে হার মানালো কানপুরের ক্লাইম্যাক্স। গ্রেফতারের পরদিনই এনকাউন্টারে মৃত্যু হলো কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবের। কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবের গ্রেফতারি নিয়ে একগুচ্ছ প্রশ্ন ছিল। একদিনের মধ্যে এনকাউন্টারে তার মৃত্যু সেই প্রশ্নগুলোকে আরো জোরালো করে তুলল। প্রথমে 8 পুলিশ কর্মীকে খুন, তারপর 6 দিন উধাও, 1 সপ্তাহের মাথায় হঠাৎ মন্দিরে গিয়ে গ্রেফতার, পরদিনই এনকাউন্টারে মৃত্যু। এই ঘটনাক্রমের পরতে পরতে রয়েছে রহস্যের উপাদান, কিন্তু সেই রহস্যের আড়ালে কি লুকিয়ে রয়েছে অন্য কিছু? বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মহাকাল মন্দির থেকে গ্রেফতার করা হয় গ্যাংস্টার বিকাশ দুবেকে। বিকেলেই বিকাশকে নিয়ে কানপুরের উদ্দেশ্যে রওনা দেন পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে দাবি, কানপুরের কিছুটা আগে ভৌতির কাছে বিকাশদের গাড়িটি উল্টে যায়। বিকাশ দুবেকে উজ্জয়ন থেকে ইউপির এসটিএফ নিয়ে আসছিল, ঠিক এই রাস্তায় দেখতে পাচ্ছেন আপনারা। ওই উজ্জয়ন থেকে তারা নিয়ে আসছিল এবং নিয়ে যাওয়া হচ্ছিল কানপুরের দিকে। তার মাঝখানে এই ভৌতি জায়গা যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, গাড়ি ঠিক যখন এই কাটের কাছে আসে, এইখানেই গাড়ি পাল্টে যায়। যে গাড়ির মধ্যে বসেছিল বিকাশ যাদব এবং এসটিএফ এর বাকি মেম্বাররা ছিলেন, এবং কনভয় থেকে যখন সেই গাড়ি উল্টে যায়, উল্টে যাওয়ার পর এইখান থেকে আহত হন কিছু জওয়ানরাও এবং বিকাশ দুবেও আহত হয়। দেখতে পাচ্ছেন এখানে মাটি জল পড়ে রয়েছে, এখানে গাড়ি পাল্টে গেছিল, যেটা আমাদেরকে স্থানীয়রা জানাচ্ছেন। সকাল 7টার এই ঘটনা। পুলিশ সূত্রে দাবি, এক পুলিশ কর্মীর পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ। আত্মসমর্পণ করতে বলা হলেও বিকাশ তাতে কান দেয়নি, উল্টে সে পুলিশ কর্মীদের দিকে গুলি চালায়। পুলিশ কর্মীদের দাবি, আত্মরক্ষার্থে বিকাশকে লক্ষ্য করে গুলি চালায় তারা। विकास दुबे उपरोक्त ने घायल पुलिसकर्मी की पिस्टल छीनकर भागने की कोशिश की। पुलिस टीम द्वारा पीछा कर उसे घेर कर आत्मसमर्पण करने को कहा गया, किंतु वह नहीं माना। पुलिस टीम द्वारा जान से मारने की नीयत से वो पुलिस टीम पे फायर करने लगा। पुलिस द्वारा आत्मरक्षार्थ जवाबी फायरिंग की गई। उपरोक्त विकास दुबे घायल हो गया, जिसे तत्काल ही इलाज हेतु अस्पताल ले जाया गया, जहां इलाज के दौरान उसकी मृत्यु हो गई। সকাল 7টায় যখন উজ্জয়ন থেকে নিয়ে আসছিল এসটিএফ বিকাশ দুবেকে কানপুরে কোর্টে পেশ করার জন্য, ঠিক সেই হাইওয়ে থেকে আপনি দেখতে পাচ্ছেন হাইওয়েতে গাড়ি উল্টে যায়। উল্টে যাওয়ার পর সেখান থেকে বিকাশ দুবে সেখান থেকে হেঁটে দৌড়ে পালানোর চেষ্টা করে এবং এই জায়গাটা, এই স্পটটাতেই তার মৃত্যু হয়েছে। এখানে তাকে এনকাউন্টার করা হয়, গুলি তার এখানেই লাগে, এখানে সে পড়ে যায়। এইখান থেকে যে এলাকাটা এখন ঘিরে রাখা হয়েছে, এই জায়গা থেকেই কিন্তু পড়েছিল বিকাশ দুবে, যাকে এখান থেকে পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু প্রায় 150 থেকে 200 মিটার দূর রয়েছে হাইওয়ে থেকে এই জায়গাটি, যেখানে গাড়ি উল্টে ছিল। এই এসটিএফ এর যে কনভয়ের মধ্যে, যার মধ্যে বিকাশ দুবে ছিল, সেই গাড়িটা উল্টে যাওয়ার পর সে একজন এসটিএফ এর জওয়ানের পিস্তল নিয়ে দৌড়ানোর চেষ্টা করে এবং পালানোর চেষ্টা করার ফলে সে প্রায় 150 থেকে 200 মিটার এখানে চলে এসেছিল। সে গুলি চালায় তাদের দিকে, পুলিশের দিকে, এবং যখন পুলিশ পাল্টা ফায়ারিং করে সেইখানে পড়ে যায় ইনজিওর্ড অবস্থায়, তার গুলি লাগে। কিন্তু পুলিশের দেওয়া এই বিবরণ নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। পুলিশের দাবি, বিকাশ যে গাড়িতে ছিল সেটি দুর্ঘটনায় উল্টে যায়, কিন্তু স্থানীয়দের দাবি তারা গাড়ি উল্টে যাওয়ার মতো কোনো শব্দ পায়নি, তবে তাদের কানে এসেছিল কয়েক রাউন্ড গুলি চলার আওয়াজ। यहाँ पे सर जो भी हमने लोगों ने आवाज सुनी है वो गोलियों की सुनी थी। अच्छा जी। तो और गाड़ी का एक्सीडेंट भी हुआ है क्या? गाड़ी का कोई एक्सीडेंट वगैरह नहीं हुआ। आप जब आ रहे थे तो आपने किस चीज की आवाज सुनी? हम लोगों ने खाली गोलियों की आवाज सुनी थी और जब हम लोग देखने आ रहे थे तो पुलिस वालों ने हम लोगों को भगा दिया था। किधर से आ रहे थे आप? हम लोग उधर सचेंडी से घर जा रहे थे। পুলিশের দাবি, উল্টে যাওয়া গাড়ি থেকে 4 এসটিএফ কর্মীকে টপকে পালায় বিকাশ। বাস্তবে দেখা গিয়েছে গাড়ির শুধুমাত্র সামনের কাঁচ ভাঙা। প্রশ্ন উঠছে, তাহলে বিকাশ বেরোলো কোথা দিয়ে?
চারজন পুলিশকর্মীকে টপকে এসে পালালো কি করে? পুলিশকর্মীরা তাকে আটকালো না কেন? গাড়ি থেকে নেমে গ্যাংস্টার 200 মিটার দূরে পালালো কি করে? गाड़ी के ऊपर के हिस्से का ड्राइवर जहां बैठता है उसके हिस्से का एक कांच टूटा हुआ है। कट्टा अपराधी है वो निकल जाता है। पुलिस के जो जवान हैं वो फंस जाते हैं, वो नहीं निकल पाते हैं। और उसके बाद विकास दुबे भाग भी जाता है। और कितना भागता है मैं आपको दूरी दिखा रहा हूं। यहाँ गाड़ी पलटी थी, यहाँ गाड़ी पलटी थी। जो गाड़ी अब यहाँ से चली गई है, यहाँ गाड़ी पलटी थी। यहाँ से विकास दुबे कहां तक भाग जाता है? उस पेड़ तक, लगभग 200 से 300 मीटर की दूरी पर। और उसके बाद भागते हैं उसके पीछे पुलिस के जवान, फायरिंग होती है, 2-4 पुलिसकर्मी जख्मी होते हैं। और फिर विकास दुबे को भी गोली लगती है और अस्पताल उसको इलाज के लिए ले जाया जाता है, जहां उसे मृत घोषित कर दिया जाता है। প্রশ্নের তালিকাটা এখানেই শেষ নয়। বিকাশকে কানপুরে আনার সময় পুলিশের কনভয়ের সঙ্গেই ছিল সংবাদ মাধ্যমের গাড়ি, কিন্তু ঘটনার আগে 1 ঘন্টা আটকে রাখা হয় সাংবাদিকদের। হঠাৎ এমনটা কেন করা হলো? এছাড়াও আরও 2টি জায়গায় বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। ছবিতে দেখা গিয়েছে উজ্জয়িনীতে বিকাশকে টাটা সাফারি গাড়িতে তোলা হয়, কিন্তু কানপুরের কাছে যে গাড়িটি উল্টে যায় সেটি ছিল মহিন্দ্রা টিইউভি। এখানেই প্রশ্ন, মাঝ রাস্তায় কি গাড়ি বদলানো হয়েছিল? তেমনটা হয়ে থাকলে তার কারণই বা কি? হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন বিকাশের শরীরে 4টি গুলি লাগার ক্ষতচিহ্ন মিলেছে, 3টি বুকে, 1টি হাতে। एसटीएफ जवानों को 2, एक हाथ में एक पैर में है गोली। 2 लोग, हाँ 2। विकास दुबे को कितनी गोली लगी? नहीं, विकास को तो पोस्टमार्टम कंफर्म होगा, लेकिन जैसा ऊपर से जो एंटीमार्ट देखा है हमारे डॉक्टर ने, तो 3-4 बता रहे, 3-4 जगह वुंड है। अपर पार्ट देखा उन्होंने, ब्लीडिंग थी, इसलिए वो पॉइंट ब्रॉड डेड था। কিন্তু প্রাক্তন পুলিশ কর্তারাই প্রশ্ন তুলছেন, বিকাশ যদি পালায় তাহলে তো তার পিঠে গুলি লাগার কথা, তা না লেগে বুকে গুলি লাগলো কিভাবে? এনকাউন্টার ডেফিনেটলি হয়েছে, কিন্তু ফেক এনকাউন্টার হয়েছে না। প্রথম প্রশ্ন, বারবার বলা হচ্ছে বুকে গুলি লেগেছে। বুকে গুলি লাগার পরে কোমরে গুলি লাগা, বুকে গুলি লাগা মানে আপনাকে যারা চেস করছে ইউপি বা এসটিএফ এর লোকেরা, আপনি কি তাদের সামনে দাঁড়িয়েছেন? বুকে গুলিটা কি করে লাগে? এত পিছনের পিঠে লাগতে পারে। বিকাশ দুবের যেখানে এনকাউন্টার হয়েছে তার ঠিক 500 মিটার দূরে এই থানা রয়েছে, যেখানে সেই গাড়িটি যেটা উল্টে যায় এবং তারপর বিকাশ দুবে পালানোর চেষ্টা করেছিল, সেই গাড়িটাও নিয়ে আসা রাখা হয়েছে এখানে। এবং এই গাড়ির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, সামনে কাঁচ ভাঙা রয়েছে, ডান দিকে অনেক গেটগুলো ভেঙে গেছে। এবং এই গাড়ির যখন উল্টে যায় তারপর বিকাশ দুবে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং এনকাউন্টারে পরে তার গুলি লাগার পর হাসপাতালে গিয়ে তার মৃত্যু হয়, যেটা জানা যাচ্ছে। এবং গাড়ির অবস্থা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটিকে নিয়ে এসে রাখা হয়েছে পাশের থানায়। বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তোলপাড়। কনভয়ের মধ্যে শুধু বিকাশের গাড়ি উল্টে গিয়েছিল বলে পুলিশ যে দাবি করেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তিনি টুইট করে বলেছেন, আসলে গাড়ি উল্টায়নি, রহস্য ফাঁস হয়ে গেলে সরকার উল্টে যেত, সেটা ঠেকানো গিয়েছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে গোটা ঘটনা নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন উত্তরপ্রদেশের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীও। তিনিও টুইট করেছেন, কানপুর পুলিশ হত্যাকাণ্ডের পাশাপাশি বিকাশ দুবের গাড়ি উল্টে যাওয়া এবং পুলিশের হাতে তার মৃত্যু, সুপ্রিম কোর্টের নজরদারিতে সমস্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সরাসরি এই ঘটনার উল্লেখ না করেও এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি টুইটারে লিখেছেন, অনেক জবাবের থেকে তার নীরবতাই ভালো, না জেনে কত প্রশ্ন আড়ালেই রয়ে গেল। এ নিয়ে সুর চড়িয়েছেন কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতারাও। सारा देश देख रहा है कि भाजपा सरकार ने उत्तर प्रदेश को अपराध प्रदेश में बदल डाला है। लॉ एंड ऑर्डर का जो सिचुएशन है वो एकदम बेहद बिगड़ चुका है और इस स्थिति में विकास दुबे जैसे अपराधी फूल रहे हैं, फल रहे हैं। इनके बड़े बड़े व्यापार हैं। पूरा प्रदेश इस बात को जानता है कि इनका संरक्षण राजनीतिक सोर्सेस से होता है, इनका संरक्षण जो सत्ता में है उनसे होता है। तो अब विकास दुबे के एनकाउंटर के बाद जो 8 पुलिसकर्मी शहीद हुए हैं, उनके परिजनों को हम किस तरह से भरोसा दिला सकते हैं कि उनको न्याय मिल रहा है? अगर अपराधी विकास दुबे भाग रहा था तो फिर पुलिस की गोली पीठ में लगने की बजाय छाती में कैसे लगी? क्या यह सही है कि मौके पर बारिश की वजह से कीचड़ था, तो जो मीडिया ने दिखाया उसके शव पर और कपड़ों पर मिट्टी और कीचड़ का कोई नामो निशान क्यों नहीं था?
क्या ये असल में विकास दुबे के एनकाउंटर की बजाय सफेद पोशों और आला अफसरों के राज दबाने के लिए सच का एनकाउंटर है? যদিও কংগ্রেসের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। मध्य प्रदेश पुलिस उसको सीमा तक छोड़ के आई है। रात में उन्होंने अपनी सीमा की बॉर्डर से सुरक्षित उनको दे दिया है। कल वो ट्वीट कर रही थी कांग्रेस, कल सवाल खड़े कर रही थी जिंदा कैसे पकड़ लिया इतना दुर्दांत अपराधी। आज मर गया तो कह रहे हैं कि मर कैसे गया, कहीं राज दफन हो गए। कभी आपने देखा है कि इतनी ज्यादा त्वरित उन्होंने किसी आतंकवादी के लिए करा हो? आज विपक्ष सवाल उठा रहा है। मैं कहता हूं कि किसने संरक्षण दिया? उसकी मां ने कहा कि ये समाजवादी पार्टी का सदस्य था। और यहां तक नहीं, जब योगी जी की सरकार बनी तो योगी आदित्यनाथ जी ने उसको जेल में डाला, जिसकी जमानत हुई। आज इस घटना के बाद जिस तरीके से इसमें जो भी शामिल थे, 4-4, 5-5 लोगों के इनकाउंटर हुए और आज इसका भी इनकाउंटर हुआ। अब इसके बाद मुझे लगता है कि कम से कम प्रदेश में कोई भी इस तरह के अपराध करने की सोचेगा भी नहीं। একদা জোটসঙ্গী শিবসেনা আবার এই ঘটনা নিয়ে বিজেপির পাশেই দাঁড়িয়েছে। 8 पुलिस वालों की हत्या जिसने की है, जिस गिरोह ने की है, उनको अगर पुलिस ने एनकाउंटर में मारा है तो आप पुलिस के कार्रवाई के ऊपर प्रश्न चिन्ह नहीं खड़े कर सकते। चाहे राजनीतिक दल हो, चाहे ह्यूमन राइट्स कमीशन हो, कोई भी हो, सवाल नहीं खड़ा करना चाहिए। प्रश्न है उसके ऊपर आप जांच करिए, ऐसे नहीं, लेकिन आप उसकी राजनीति ना करें। এর মধ্যে আবার এক পুলিশ কর্তার ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উজ্জয়িনী থেকে গ্রেফতার করে বিকাশ দুবেকে কানপুরে নিয়ে আসা হচ্ছিল। তার মৃত্যুর পর সামনে আসা ভাইরাল ভিডিওতে উজ্জয়িনীর অতিরিক্ত পুলিশ সুপার রূপেশ দ্বিবেদীকে এই কথা বলতে শোনা গিয়েছে। কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবেকে যাতে ভুয়ো এনকাউন্টারে মেরে ফেলা না হয় সেজন্য বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে আবেদন জানান জনৈক ঘনশ্যাম উপাধ্যায়। ওই আবেদনে ঘনশ্যাম বলেন, বিকাশ দুবে যাতে নিরাপত্তা পান, পুলিশি এনকাউন্টারে যাতে তার মৃত্যু না হয় তা নিশ্চিত করতে উত্তরপ্রদেশ পুলিশ এবং রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক। আদালতে হাজির করার সময় সে যেন সম্পূর্ণ নিরাপত্তা পায়। তার বিরুদ্ধে যে পদক্ষেপই করা হোক না কেন তা যেন আইন মেনে হয়। এর কয়েক ঘন্টার মধ্যেই এনকাউন্টারে মৃত্যু হয় কানপুরের কুখ্যাত ডনের, যা নিয়ে মাথাচাড়া দিয়েছে একাধিক প্রশ্ন। প্রথম যখন সে ক্রাইমটি করে 2000, আপনি একবার চিন্তা করে দেখুন, 2001 সালে একটা মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রীকে থানার মধ্যে ঢুকে 10 গজ ছুটে থানার ওসির সামনে যাকে খুন করেছিল, সেই সময় 2001 সাল, কি করে 2 দশক পার হয়ে গেল? কি করে বিকাশ দুবে এতদিন জেলের বাইরে ছিল? মধ্যপ্রদেশ পৌঁছানোর পরে ওই মাপের একজন ক্রিমিনাল যাকে হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে আসার কথা, সেই বিকাশ দুবে সকালে যখন তাকে মারা হলো তখন কিন্তু অনেকগুলো প্রশ্নচিহ্ন উঠে গেল। রাস্তায় যে দুর্ঘটনা এবং তারপর যে দেখানো হলো, আমি নিশ্চিত যেটা তাদের ওই বিকাশ দুবেকে নিশ্চিতভাবে গুলি করে মেরে ফেলা হচ্ছে, এনকাউন্টার। ক্ষমতাসীন দলের বিভিন্ন যারা নেতানেত্রী তাদের এই তাদের নিজেদের দুষ্কর্ম, তাদের খুব নানানভাবে তারা এই অপরাধ জগতের সঙ্গে তাদের প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকা, অত এরাই যারা এখন ক্ষমতায় আছে উত্তরপ্রদেশের গড়, তাদের হয়তো এই পুলিশের উচ্চতম আধিকারিকরাই বোঝানো যে পুলিশের মধ্যে খুব অসন্তোষ, মনোবল নষ্ট হয়ে যাচ্ছে, কিছু একটা করা, এই বলে হয়তো অনুমতি নেই এনকাউন্টারটা করানো, এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। 24 ঘন্টা আগে কানপুরের ডন বিকাশ দুবের গ্রেফতারি ঘিরেও একই রকম বিতর্ক তৈরি হয়। ভাবুন, একটা লোক 8 জন পুলিশ কর্মী খুনের মামলার প্রধান অভিযুক্ত, কিন্তু সে ওই মিস্টার ইন্ডিয়ার মতো কিংবা আমাদের সত্যজিৎ রায়ের সোনার কেল্লার ওই দুষ্টু লোকটার মতো রাতারাতি ভ্যানিশ হয়ে গেল এবং উদয় হলো একেবারে মধ্যপ্রদেশে। 5 লক্ষ টাকা যার মাথার দাম, সে কিনা 250 টাকা দামের টিকিট কেটে একেবারে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে মন্দির দর্শনে পৌঁছে গেল। আর শয়ে শয়ে উত্তরপ্রদেশের পুলিশ কর্মী যাকে খুঁজে পাচ্ছে না, তাকে ওই মন্দিরের এক নিরাপত্তা রক্ষী চিনে ফেলল।
সে পুলিশে খবর দিল এবং পুলিশ এসে অনায়াসে এই বিকাশ দুবেকে গ্রেফতার করে নিল। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি গ্রেফতারি নাকি পুরোটাই চিত্রনাট্য অনুযায়ী হয়েছে, মানে যাকে বলে স্ক্রিপ্টে? এবং এই প্রশ্ন শুধু রাজ্যের বিরোধীরা তুলছেন তা নয়, মৃত পুলিশ কর্মীদের বাড়ির লোকেরা, তার আত্মীয়রাও তুলছেন। পুলিশ সূত্রে দাবি, গত 6 দিন ধরে গা ঢাকা দিয়ে থাকার পর বিকাশ দুবে বুধবার সকালে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পৌঁছয়। যার মাথার দাম 5 লক্ষ টাকা, সে বিকাশ দুবে 250 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছিল মন্দিরে। পুলিশের নাকের তলা দিয়ে বারবার উধাও হয়ে যাওয়া গ্যাংস্টার বিকাশ দুবের টেম্পল রান আর সম্ভব হয়নি, কারণ পুলিশ সূত্রে দাবি, ফুল কিনতে মন্দির চত্বরে একটি দোকানে গিয়ে মাস্ক খোলে বিকাশ। তখনই গ্যাংস্টারকে চিহ্নিত করে ফেলেন ওই ব্যক্তি। বিকাশ দোকান থেকে চলে যেতেই মন্দিরের নিরাপত্তা রক্ষীদের খবর দেন ফুল বিক্রেতা। कैसे पहचाना उसको? ये फोटो देख के पहचाना मैंने उनको। ये फोटो है व्हाट्सएप पे, इससे देख के पहचाना मैंने उनको। अच्छा, वो कब आया, उसने क्या बात की आपसे? खाली उनने यही बोला कि दर्शन कैसे होंगे, तो मैंने पीछे संघ के द्वार पे टिकट मिलेगा, उधर चले जाइए आप। अच्छा जी। तो फिर आपको शक हो गया कि ये वही आदमी? हाँ सर, फिर मेरे को शक हो गया कि उनके हाथ में एक बैग था काला और कुछ नहीं था, वो लंगड़े लंगड़े चल रहे थे। फिर मैंने घनश्याम मिश्रा जी पुलिस के विभाग में उनको बतलाया, और जो मंदिर के जो गार्ड है उनको बतलाया मैंने। ততক্ষণে খবর পেয়ে মন্দিরের বাইরে ফাঁদ পেতে ফেলে পুলিশ। মন্দির থেকে বের হওয়ার সময় নিরাপত্তা রক্ষীরা বিকাশকে আটকায়। ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে বিকাশ তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। মন্দিরের নিরাপত্তা রক্ষীরা কার্যত নিশ্চিত ছিলেন যে ওই ব্যক্তি 8 পুলিশ কর্মীকে খুন করা বিকাশ। অনেক অপরাধের মাথা বিকাশ নিরাপত্তা রক্ষীদের গতিবিধি দেখেই বুঝে যায়। পালাবার চেষ্টা করে সে, কিন্তু মন্দিরে নিরাপত্তা রক্ষীরা তাকে ঘিরে ফেলে। শুরু হয় ধস্তাধস্তি, কিন্তু শেষ রক্ষা হয়নি। মন্দিরে নিরাপত্তা রক্ষীরা বিকাশকে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে বিকাশকে হেফাজতে নেয়। वो मास्क लगाए हुआ था, चश्मा पहना था, उसने बाल भी कटा रखे थे, तो थोड़ा सा कंफ्यूजन हो रहा था कि वो विकास दुबे है या नहीं है। तो फिर मैंने उसकी जो प्रीवियस यूट्यूब वगैरह पे फोटोज थे गूगल पे, वो सर्च किए, तो उसमें वो काफी मोटा दिख रहा है। अभी हाल फिलहाल थोड़ा सा पतला हो गया है वो। तो पर हमने जूम करके जब देखा तो उसके माथे पे लेफ्ट साइड में एक चोट का निशान है, जो उस फोटो में भी दिख रहा था। और भले ही उसने मास्क और चश्मा पहन रखा था, लेकिन उसको यहाँ पे एक निशान दिख रहा था। तो मैं श्योर हो गई कि ये वही है, पर मैंने गार्ड्स को नहीं बताया कि मैं श्योर हो गई हूँ कि ये वही है। मैंने उन लोगों को बोला कि आप वॉच करो, उसको अभी दर्शन करने दो। तब तक मैं वरिष्ठ अधिकारियों को सूचित कर रही हूँ। तब तक फिर हमारी टीम उसके पीछे लगी रही। फिर उसने प्रॉपर पूरे दर्शन करे, और जैसे ही वो निर्गम पे बाहर निकला, उनका फिर से फोन आया, बोले मैडम ये निकल रहा है। मैंने कहा कि वहीं पे हमारा लड्डू काउंटर है, मैंने कहा वहां बिठा लो, उसका आई कार्ड ले लो। पूरे वक्त वो अकेला ही था, उसके साथ कोई और नहीं था? उसने बंटी बंटी करके आवाज लगाई थी हमारे सामने। हाँ, तो उसके साथ में 1 या 2 लोग और थे। वो यहाँ महाकाल मंदिर तो वो सुबह आया, पहले रामघाट गया, उसने स्नान किया वहाँ पे शिप्रा नदी में, उसके बाद वो दर्शन के लिए यहाँ। এভাবেই 8 পুলিশ কর্মীকে নৃশংস হত্যাকাণ্ডের 168 ঘন্টা পর উত্তরপ্রদেশের কানপুর থেকে 670 কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ধরা পড়ে গ্যাংস্টার বিকাশ দুবে। কিন্তু ধরা পড়ার পর তার বেপরোয়া হাবভাব দেখে কে বলবে সে কথা? অনেকে বলছে হবে নাই বা কেন। কানপুরের ত্রাস বিকাশের বিরুদ্ধে 60টিরও বেশি অপরাধের মামলা চলছে, অথচ ক্ষমতার অলিন্দে অবাধ বিচরণ করা বিকাশের বিরুদ্ধে এতদিন কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। অনেকে বলছেন এর জেরে ফের একবার স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে পুলিশ, পলিটিশিয়ান আর গ্যাংস্টারের যোগসাজশ। তোলাবাজি, খুনের একাধিক ঘটনায় অভিযুক্ত বিকাশের খোঁজে গত সপ্তাহের বৃহস্পতিবার কানপুরের বিকারু গ্রামে পৌঁছয় পুলিশ। সেখানে পৌঁছতেই গেরিলা কায়দায় পুলিশকে ঘিরে ধরে এলোপাথারি গুলি চালাতে শুরু করে বিকাশের দলবল। গুলিবিদ্ধ হন এক ডেপুটি পুলিশ সুপার, 3 সাব ইন্সপেক্টর এবং 4 কনস্টেবল। 8 পুলিশ কর্মীর মৃত্যু নিশ্চিত করতে বিকাশ আর তার সাগরেদরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়। সে রাতের অপারেশন শেষ হতে না হতেই গ্যাংস্টার বিকাশ ছোট ছোট দলে ভাগ হয়ে ছড়িয়ে পড়ে কানপুরের বিভিন্ন জায়গায়। সেখান থেকে সময় সুযোগ বুঝে বিকাশ চম্পট দেয় ভিন রাজ্যে। কানপুরে যখন ঠান্ডা মাথায় 8 জন পুলিশ অফিসারকে খুন করছিল বিকাশ আর তার দলবল, তখন লখনৌয়ে বসে এক রহস্যময়ী মহিলা, তিনি মোবাইলে লাইভ টেলিকাস্ট দেখছিলেন এই নারকীয় হত্যাকাণ্ডে। রক্তগঙ্গা তার বুক কাঁপিয়ে দেয়নি, বরঞ্চ তিনি কন্ট্রোল রুমে বসে, আবার বলছি, ঠান্ডা মাথায় সেটা উপভোগ করছিলেন। ভাবুন তো একবার।
পুলিশের ওপর বিকাশের হামলা নিয়ে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে দাবি, লখনৌয়ের কৃষ্ণনগরের ইন্দ্রলোক কলোনিতে নিজের ডেরায় কন্ট্রোল রুম তৈরি করে ফেলেছিল গ্যাংস্টার, যেখানে বসে তার স্ত্রী রিচা পুলিশ হত্যাকাণ্ডের প্রতিটা মুহূর্ত চাক্ষুষ করছিলেন। यहाँ उसके मोबाइल में जो सीसीटीवी कैमरा कानपुर के गांव में लगा था उसका एक्सेस था और यहाँ बैठे बैठे अपने मोबाइल में कानपुर में बिकरू गांव की हर गतिविधि वो देखती रहती थी। কানপুরের বিক্রু গ্রামে পুলিশ হত্যাকাণ্ডের পরই অবশ্য গ্যাংস্টারের এই ডেরায় তালা। বিকাশের স্ত্রী রিচাও ঘটনার পরদিন থেকেই বেপাত্তা। কানপুরের বিক্রু গ্রামে বিকাশের প্রাসাদোপম বাড়িটি সিল করে দেয় পুলিশ। সেখানে গিয়ে দেখা যায় বেশ কিছু ক্লোজ সার্কিট ক্যামেরা পড়ে রয়েছে। এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমেই 90 কিলোমিটার দূরে লখনৌয়ে বসে ঘরের ওপরে নজর রাখতেন বিকাশের স্ত্রী। এমনই তথ্য হাতে এসেছে পুলিশের। मैं इस वक्त 60 सीटर विकास दुबे के उसी घर पर खड़ा हूं जहां से गोलियों की बौछार करके 8 पुलिस वालों की हत्या को अंजाम दिया गया। और ये जो आप मेरे हाथों में सीसीटीवी के टुकड़े देख रहे हैं, इसी को ढाल बनाकर रिचा ने अपने पति को बचाने की प्लानिंग कर रखी थी। सीसीटीवी को मोबाइल से रिचा ने कनेक्ट कर रखा था और जब पुलिस दबिश देने पहुंचती तो उसका वीडियो लेकर वायरल कर देती, ताकि विकास दुबे को पुलिस से बचाने के लिए उसके गुर्गे सामने आ जाए और अगर विकास पकड़ा भी जाए तो पुलिस एनकाउंटर न कर पाए। পুলিশ সূত্রে দাবি, ইতিমধ্যে রিচা দুবের একটি মোবাইল ফোন তাদের হাতে আসে। গ্যাংস্টার বিকাশের 2 ছেলের মধ্যে একজন বিদেশে মেডিকেলের ছাত্র, ছোট ছেলে লখনৌয়ে স্কুল পড়ুয়া। কিছুদিন আগেই বিকাশের বড় ছেলে লখনৌয়ে ফেরে। পুলিশ হত্যাকাণ্ডের পরই অবশ্য 2 ছেলেকে নিয়ে গা ঢাকা দেন রিচা। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। একই দিনে মধ্যপ্রদেশে গ্রেফতার হয় বিকাশও। কিন্তু মাঝের এই 7 দিন সে কোথায় ছিল? তদন্তকারীরা জানতে পেরেছেন, কানপুরের বিক্রু গ্রাম থেকে পালানোর পরই কিন্তু উত্তরপ্রদেশ ছাড়েনি বিকাশ, বরং কানপুরের শিবলিতে সে আত্মগোপন করে। সেখানে ঘনিষ্ঠ সহযোগী প্রভাত মিশ্রর বাড়িতে 2 দিন থাকার পর সে আবার পালায়। বিভিন্ন সূত্র মারফত সেই খবর পেয়ে পুলিশ শিবলিতে প্রভাতের ডেরায় পৌঁছয় ঠিকই, কিন্তু ততক্ষণে পাখি উড়ে গেছে। উত্তরপ্রদেশ ছেড়ে সোজা হরিয়ানার ফরিদাবাদে পৌঁছয় বিকাশ দুবে। শুরু হয় চোর পুলিশের খেলা। গত 7 জুলাই বিকানির মিষ্টান্ন ভান্ডার নামে এই দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায় বিকাশকে। 8 পুলিশকে খুন করে গ্যাংস্টার এভাবেই রাস্তার ধারে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে। মিনিট 10 পরই অটো ধরে এলাকা ছেড়ে চলে যায় বিকাশ। কিছুক্ষণের মধ্যে ফরিদাবাদের এই মিষ্টির দোকানে পৌঁছে পুলিশ। বিকাশ ততক্ষণে উধাও। पुलिस वाले आए तो उन्होंने भी वो बॉर्डर पे मिला है, तो चश्मा लगा रखा था वहाँ। चश्मा लगाने के कारण पुलिस वालों ने उसको हाथ नहीं दिया कि क्या पता कौन है। वो यहाँ आए तो उन्होंने देखा सीसी कैमरे में, जब ये बताया कि ये बंदा तो बॉर्डर पे हमने ऑटो में बैठा हुआ जा रहा था, ये देखा है। তদন্তকারীরা জানতে পেরেছেন, হরিয়ানার ফরিদাবাদে পৌঁছানোর পর বিকাশ শটান চলে যায় এই গেস্ট হাউসে। সচিত্র পরিচয়পত্র দেখাতে না পারায় ওয়ো শ্রী সাসারাম গেস্ট হাউস কর্তৃপক্ষ বিকাশকে ঘর দেয়নি। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। सर 12:30 से 1 के बीच में ही आए थे। इन्होंने रूम की पूछी, रूम मिल जाएगा। मैंने सर मिल जाएगा, आईडी कार्ड वही। इन्होंने मुझे पैन कार्ड दिया, पैन कार्ड में ना तो इनका कोई एड्रेस था ना होता उसमें, और क्या कहते हैं फोटो ब्लर आ रही थी कि जिससे लगे कि हाँ ये भाई ये आदमी इसी का ही आई कार्ड है, पैन कार्ड है। ऐसा कुछ नहीं था। मैंने उनसे कहा आप दूसरी आईडी दे दो कोई मेरे को, उन्होंने मुझे आईडी नहीं दी और वो चुपचाप नीचे उतर। ফরিদাবাদ পুলিশ সেই গেস্ট হাউসেও পৌঁছয়, কিন্তু ততক্ষণে বিকাশ চম্পট দিয়েছে। বিভিন্ন সূত্র মারফত তদন্তকারীরা জানতে পেরেছেন, গ্যাংস্টার বিকাশ এরপর ফরিদাবাদের হরিনগরের নিউ ইন্দিরা কমপ্লেক্সে ঘনিষ্ঠ সহযোগী প্রভাতের আত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠে। গোপন সূত্রে সেই খবরও হরিয়ানা পুলিশের হাতে যায়, কিন্তু পুলিশ হরিনগরে পৌঁছানোর আগেই পালিয়ে যায় বিকাশ। তাকে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয় অঙ্কুর আর শ্রবণ নামে 2 যুবককে। শুধু উত্তরপ্রদেশ পুলিশই নয়, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ এবং রাজস্থান পুলিশও ছিল বিকাশের পেছনে। তা সত্ত্বেও 7 দিন ধরে বিকাশ এই 5 রাজ্যের পুলিশকে কার্যত ঘোল খাইয়ে ছেড়েছে। বিভিন্ন সূত্র থেকে উত্তরপ্রদেশ পুলিশ জানতে পারে, পুলিশ হত্যার পর 48 ঘন্টা কানপুরের শিবলিতে থাকার পর হরিয়ানায় পালায় বিকাশ। কোন পথে পালিয়েছিল সে? গ্যাংস্টার বিকাশের এসকেপ রুট হিসাবে সম্ভাব্য 2টি পথকে বেছে নেন তদন্তকারীরা। প্রথম সম্ভাব্য পথ, কানপুর থেকে অরাইয়া হয়ে এটোয়া, আগ্রা, কোশি হয়ে হরিয়ানার ফরিদাবাদে পৌঁছেছিল গ্যাংস্টার বিকাশ দুবে। মোট দূরত্ব 460 কিলোমিটার, 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগে। মাঝে 6টি টোল প্লাজা পেরোতে হয়। এছাড়া দ্বিতীয় সম্ভাব্য পথ, কানপুর থেকে অরাইয়া, এটাওয়া, যশবন্তনগর হয়ে লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে আলিগড় হয়ে হরিয়ানার ফরিদাবাদে পৌঁছে থাকতে পারে গ্যাংস্টার বিকাশ।
এই গোটা পথের দূরত্ব 480 কিলোমিটার, পেরোতে সময় লাগে 7 ঘন্টা। পথে 5টা টোল প্লাজা পেরোতে হয়। এতে পুলিশকে ফাঁকি দিয়ে বিকাশের পক্ষে কি একা মধ্যপ্রদেশে পৌঁছানো সম্ভব, নাকি বিকাশকে উত্তরপ্রদেশ ছাড়তে সাহায্য করেছিল কোনো প্রভাবশালী ব্যক্তি? এক্ষেত্রেও কি রাজনীতিবিদ এবং পুলিশের একাংশই পুলিশ খুনে অভিযুক্ত বিকাশকে পালাতে সাহায্য করেছিল? এখানেই অনেকে প্রশ্ন তুলছেন, কানপুর থেকে ফরিদাবাদে পৌঁছানোর দুটো রাস্তাতেই হাফ ডজন টোল প্লাজা ছিল, এতগুলো থানা এলাকা কিভাবে অনায়াসে পেরিয়ে গেল বিকাশ? তাহলে কি 8 পুলিশ কর্মী খুনের হত্যাকাণ্ডের মূল চক্রীকে খোঁজার ব্যাপারে যোগী রাজ্যের অন্যান্য থানার পুলিশ সেভাবে গা করেনি? বিকাশের ঘটনা নিয়ে বিজেপি চালিত উত্তরপ্রদেশ সরকারকে চেপে ধরেছে বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, যোগী আদিত্যনাথের জামানার গোড়ার দিকে এনকাউন্টারের নামে ছোটখাটো অপরাধীদের গুলি করে পুলিশ মেরে ফেলছিল বলে অভিযোগ, কিন্তু সেই তালিকায় বিকাশ বা তার দলবল ছিল না। কংগ্রেসের প্রশ্ন, বিকাশ এই মারাত্মক অপরাধ 8 জন পুলিশ কর্মীকে খুন করার অপরাধ করল বিজেপি শাসিত উত্তরপ্রদেশে, তারপর পালিয়ে আশ্রয় নিতে চাইল বিজেপি শাসিত আরেকটা রাজ্যে, মধ্যপ্রদেশ। এখানেই প্রশ্ন তুলছে কংগ্রেস। বিকাশের রাজনৈতিক কানেকশন যে কি পরিমাণে পোক্ত ছিল তার প্রমাণ পাওয়া যায় আরও একটি ঘটনা থেকে। 60টি অপরাধমূলক মামলা ছিল বিকাশ দুবের নামে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যোগী রাজ্যের পুলিশ কুখ্যাত অপরাধীদের যে তালিকা তৈরি করেছিল তার প্রথম 10-এ তো দূরের কথা, প্রথম 25 জনের মধ্যেও নাম ছিল না গ্যাংস্টার বিকাশ দুবের। 8 জন পুলিশ কর্মীকে ঠান্ডা মাথায় খুন, AK-47 এর গুলিতে ঝাঁঝরা করে দিয়ে তারপর কুপিয়ে কুপিয়ে নৃশংস নারকীয় হত্যা। নিঃসন্দেহে যোগী রাজ্যের এই ঘটনা একেবারে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেয়। কিন্তু এখানে গল্পটা গুড কপ আর ব্যাড কপের। দেখতে পাচ্ছি, যখন বেঁচে ছিলেন তখন পুলিশেরই একাংশের বিরুদ্ধে বিকাশের সঙ্গে যোগসাজশের বিষয়ে সতর্ক করে ডিএসপি দেবেন্দ্র মিশ্র উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি অনন্ত দেওকে চিঠি দিচ্ছেন। কিন্তু সেই চিঠি গেল কোথায়? সেই চিঠিকে কেন কেউ গুরুত্ব দিল না? তার মানে বিকাশের মাথায় ওই যে প্রভাবশালীদের হাত ছিল, সেই হাত এতটাই শক্তিশালী যে এই সব সতর্কবার্তা সমস্ত ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়া হয়েছে। শুধু প্রভাবশালী রাজনীতিবিদই নয়, উত্তরপ্রদেশ পুলিশের একাংশের সঙ্গেও পুলিশ খুনে অভিযুক্ত বিকাশ দুবের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ ওঠে। সূত্রের খবর, গত সপ্তাহের বৃহস্পতিবার বিকাশ দুবে ও তার দলবলের হামলায় দেবেন্দ্র মিশ্র নামে যে ডিএসপির মৃত্যু হয়, তিনি 3 মাস আগে কানপুর পুলিশের তৎকালীন প্রধান অনন্ত দেও তিওয়ারিকে একটি চিঠি লেখেন। তাতে স্পষ্ট জানান, কানপুর পুলিশের একাংশই বিকাশকে সাহায্য করছে, পুলিশের সমস্ত পদক্ষেপের খবর তাকে আগাম পৌঁছে দিচ্ছে। তিনি চিঠিতে স্পষ্টভাবে চৌবেপুর থানার অফিসার ইনচার্জ বিনয় তিওয়ারির দিকে আঙুল তোলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান। অথচ পুলিশের ওপর মহল কোনো পদক্ষেপই করেনি। সম্প্রতি সেই চিঠি সামনে চলে আসায় অস্বস্তি আরও বেড়েছে উত্তরপ্রদেশ পুলিশের। সোশ্যাল মিডিয়াতেও সেই চিঠি ছড়িয়ে পড়ে। যদিও উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে দাবি করা হয় এ ধরনের কোনো চিঠি পাওয়া যায়নি, চিঠির খোঁজ চলছে। শুধু নিহত পুলিশ অফিসারের কথায় গুরুত্ব না দেওয়াই নয়, এমনকি বৃহস্পতিবার মধ্যরাতে গ্যাংস্টার বিকাশকে গ্রেফতারির জন্য পুলিশি অভিযানের খবরও পুলিশেরই একাংশ আগে থেকে তাকে জানিয়ে দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে সন্দেহের মূলে চৌবেপুর থানার পুলিশ আধিকারিক বিনয় তিওয়ারি। এখন তাকে সাসপেন্ড করে গ্রেফতার করা হয়েছে। পুলিশ যে তাকে ধরার ছক কষেছে সেই খবর আগেভাগে বিকাশের কাছে পৌঁছে গিয়েছিল, এটা একরকম নিশ্চিত। বিভিন্ন সূত্র থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন, উত্তরপ্রদেশ পুলিশের দাবি, বৃহস্পতিবার বিকেল 5:30টার সময় থানা থেকে ফোন যায় বিকাশের কাছে। অভিযোগ, গ্যাংস্টারকে ফোন করে অপারেশনের আগাম খবর পৌঁছে দেন চৌবেপুর থানার আরেক আধিকারিক কে শর্মা। তদন্তকারীদের দাবি, রাত 12:11-তে ফের বিকাশ দুবেকে পুলিশের এনকাউন্টার টিমের গতিবিধির ব্যাপারে জানিয়ে দেন কনস্টেবল রাজীব চৌধুরী। আর ফোনে সে কথা শোনার পর বিকাশ দুবে জবাব দেয়, আসতে দে পুলিশকে, আজ ওদের দেখব। ঠিক এই জায়গায় যেখানে আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গায় বিকাশ দুবের লোকগুলো আগে থেকে এখানে একটা জেসিবি ক্রেন লাগিয়ে দিয়েছিল কি এখান থেকে পুলিশ যেন বাইরে না আসতে পারে। জেসিবি ক্রেনকে ক্রস করার পর 8 জন পুলিশ কর্মী দেবেন্দ্র মিশ্রের নেতৃত্বে এদিকে আসে এবং এই ছাদগুলো আপনি দেখছেন, বিকাশ দুবের বাড়ির সামনে একটা ছাদ, এই ছাদের ওপর তার লোকগুলো
বন্দুক নিয়ে রেডি ছিল, তাদের কাছে অটোমেটিক রাইফেলসগুলো ছিল। বিকাশ দুবের এবং তার সাগরেদরা গুলি চালায়, এখানে 2 জন পুলিশ কর্মী মারা যান। তারপরে যে 6 জন পুলিশ কর্মী ছিলেন সিও নেতৃত্বে, তারা পালানোর চেষ্টা করে এদিক দিয়ে। দেখুন এই দরজায় গুলি রয়েছে, দরজাগুলোতে এখান থেকে যেহেতু 6 জন পুলিশ কর্মী পালানোর চেষ্টা করছিলেন, গুলি চলছিল ঠিক বাঁ দিকের ছাদ থেকে। এখানে পালানোর সময় 2 জনকে তারা আবার এখানে গুলি লাগে, 2 পুলিশ কর্মীকে তারা এখানেই পড়ে যান। এবং পড়ে যাওয়ার পর সিও যিনি ছিলেন তিনি আবার পালিয়ে এখানে তারা চেষ্টা করছিলেন যেভাবে এখান থেকে বেরোনোর জন্য, কেন কি তাদেরকে প্রায় একটা চক্রবিহু বানিয়ে দিয়েছিল বিকাশ দুবে। ওই পাঁচিলটা ক্রস করে সিও পালানোর চেষ্টা করেন, সার্কেল অফিসার যার নেতৃত্বে টিম এসেছিল, কিন্তু সেখানেও বাকি বিকাশ দুবের লোকগুলো এসে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করে। প্রাক্তন পুলিশ কর্তাদের মতে ঊর্ধ্বধারীদের একাংশের প্রত্যক্ষ মদত না থাকলে গ্যাংস্টারের এই বাড়বাড়ন্ত কোনো দিনই সম্ভব ছিল না। কারা তাকে পেট্রোনেজ করত, কারা তাকে মাফিয়া বানাতে সাহায্য করেছিল, কারা তাকে মদত দিত, কে ছিল সেই পলিটিশিয়ান, কে ছিল সেই ব্যবসায়ী, কে ছিল সেই আমলা। পুলিশ জগতের বড় বড় আমলারা সাহায্য না করলে বিকাশ দুবে এই জায়গাতে পৌঁছতে পারতো না। পুলিশের থেকে সে ভালো পেট্রোনেজ পেত, পুলিশের থেকে সে ভালো মদত পেত। একজন রাজ্যের মন্ত্রী তাকে থানায় ঢুকে খুন করা হচ্ছে, তারপর যে পুলিশ কর্মীরা এটা দেখছে তারা কোর্টে তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন না। এটা একমাত্র তখনই সম্ভব যে যাকে খুন করা হয়েছে, যে মন্ত্রীকে, তার থেকে বড় শক্তি এই অপরাধীর পিছনে আছে। দেশ জুড়ে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠার পর নড়ে চড়ে বসে উত্তরপ্রদেশ পুলিশ। 68 জন পুলিশ কর্মীকে এখনো পর্যন্ত হয় সাসপেন্ড করা হয়েছে, নয় পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় 81 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, যার মধ্যে এফআইআরে সুনির্দিষ্টভাবে 21 জনের নাম রয়েছে, বাকি 60 জন অজ্ঞাত পরিচয়। কিন্তু প্রশ্ন হলো, একজন ডিএসপি সহ 8 পুলিশ কর্মীর মৃত্যুর পর কেন ব্যবস্থা নিল উত্তরপ্রদেশ পুলিশ? কেন আগেই মৃত ডিএসপির লেখা চিঠিতে গুরুত্ব দেওয়া হয়নি? তার চিঠিতে গুরুত্ব না দেওয়ার জন্য কোনো প্রভাবশালী ব্যক্তি কি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল? বিকাশ দুবের মাথায় কার হাত ছিল? যোগী প্রশাসন আগে থেকে ব্যবস্থা নিলে কি 8 পুলিশ কর্মীর প্রাণ বাঁচত না? সমস্ত পুলিশ কর্মীকে এক জায়গায় করে জ্বালিয়ে দেওয়ার প্ল্যান ছিল তাদের, এবং সেই জন্য পেট্রোলও নাকি জোগাড় করা হয়েছিল। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, নিহত ডিএসপি দেবেন্দ্র মিশ্রর ওপর এতটা রাগ কেন ছিল এই কুখ্যাত বিকাশ দুবে? পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গ্রেফতার হওয়ার পর প্রাথমিক জেরায় বিকাশ দাবি করে তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যে 8 পুলিশ কর্মীর মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ছক এঁটেছিল সে, জোগাড় করা হয়েছিল তেলও। পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে বিকাশ মেনে নেয় তার সঙ্গে পুলিশের একাংশের যোগাযোগ ছিল। বিকাশের দাবি, প্রথমে তাদের বলা হয়েছিল পুলিশ সকালে আসবে, কিন্তু পুলিশ রাতেই হানা দেয়। পুলিশ সূত্রে খবর, জেরায় বিকাশ দাবি করে সে ভেবেছিল পুলিশ এনকাউন্টার করতে এসেছে। পুলিশ সূত্রে খবর, বিকাশ দুবে জেরায় জানায় ডিএসপি দেবেন্দ্র মিশ্রর সঙ্গে তার খুব একটা বনিবনা হতো না, তাকে বেশ কয়েকবার দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন দেবেন্দ্র মিশ্র। বিনয় তিওয়ারিও তার সঙ্গে দেবেন্দ্র মিশ্রর বিরোধের কথা জানিয়েছিলেন বলে জেরায় দাবি করে বিকাশ দুবে। প্রাক্তন পুলিশ কর্তাদের প্রশ্ন, মাথায় প্রভাবশালীর হাত না থাকলে কি এক গ্যাংস্টারের এত রমরমা হতে পারে? একটা দুটো নয়, 60-60টা অপরাধমূলক মামলার অভিযোগ ছিল বিকাশ দুবের বিরুদ্ধে। বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, তিনি যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তার মন্ত্রিসভার সদস্য সন্তোষ শুক্লাকে হত্যার যে মামলা, তাতেও এই বিকাশের নাম উঠে এসেছিল। কিন্তু তা সত্ত্বেও যোগী সরকারের যে কুখ্যাত অপরাধীদের তালিকা, তাতে প্রথম 10 বাদ দিন, প্রথম 25-এও নাম ছিল না বিকাশ দুবে বা তার দলের কারু। এখন প্রশ্ন হচ্ছে যে কয়েকজন ইন্সপেক্টর বা কনস্টেবলের সঙ্গে যোগাযোগ থাকলে এটা কি হওয়া সম্ভব, নাকি বিকাশের হাত ছিল আরো অনেক অনেক ওপরে? 1990 সালে নিজের গ্যাং তৈরি করে বিকাশ। 2001 সালে থানার মধ্যে ঢুকে সবার সামনে উত্তরপ্রদেশের তৎকালীন মন্ত্রী ও বিজেপি নেতা সন্তোষ শুক্লকে খুন করে বিকাশ ও তার দলবল, তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজনাথ সিং। সেই খুনের ঘটনাও ছিল রোমহর্ষক। সন্তোষকে তাড়া করেছিল বিকাশ। প্রাণ ভয়ে সন্তোষ আশ্রয় নেন শিবিলি থানায়, কিন্তু তাতেও রেহাই মেলেনি। অভিযোগ, থানায় ঢুকে সন্তোষকে গুলি করে খুন করে বিকাশ। ওই হামলায় 2 পুলিশ কর্মীরও মৃত্যু হয়। 2002-এ আত্মসমর্পণ করে বিকাশ দুবে।
মামলা যত এগোতে থাকে ধীরে ধীরে 25 জন সাক্ষী বয়ান বদল করেন। সাক্ষীদের মধ্যে পুলিশের কর্মীরাও ছিলেন। তাদের সিংহভাগই বিকাশ দুবে সম্পর্কে বিশেষ কিছু বলতে চাননি। 2005 সালে তথ্য প্রমাণের অভাবে কোর্ট থেকে জামিন পেয়ে যায় গ্যাংস্টার বিকাশ। এতটাই ছিল তার দাপট। উত্তরপ্রদেশের অপরাধ জগতের দিকে নজর রাখা প্রাক্তন পুলিশ কর্তাদের অনেকেই বলছেন 90-এর দশকের একেবারে গোড়ার দিকে মুম্বাইতে যখন দাউদ ইব্রাহিমের উত্থান ঘটছে সেই সময় উত্তরপ্রদেশের কানপুর কাঁপাতে শুরু করে বিকাশ দুবে। 1990 সালে অপরাধে হাতে খড়ি এই বিকাশ দুবে। তারপর সময় যত গড়িয়েছে তত বিকাশের অপরাধের তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। কি নেই সেই তালিকায়? খুন, ডাকাতি, অপহরণ, পণবন্দি করা, দাঙ্গা বাঁধানো, একের পর এক গুরুতর অভিযোগ। জেলও খাটতে হয়েছে। কিন্তু অপরাধের তালিকা যত দীর্ঘ হয়েছে তত প্রভাবশালীদের কাছে বিকাশের প্রয়োজনীয়তাও বেড়েছে। ভাবুন একবার। সময় যত এগিয়েছে বিকাশ তত দুঃসাহসী হয়ে উঠেছে। অভিযোগ, জেলে বসেই নিজের আত্মীয়কে খুনের ছক কষে বিকাশ। 2018 সালে মাটি জেল থেকে নিজের তুতো ভাই অনুরাগকে খুনের পরিকল্পনা করে সে। তার হাত থেকে রেহাই পায়নি সাধারণ ব্যবসায়ীও। 2004 সালে দীনেশ দুবে নামে এক কেবল টিভির ব্যবসায়ীকে খুনের অভিযোগ ওঠে বিকাশ দুবের বিরুদ্ধে। গ্যাংস্টার বিকাশের পলিটিক্যাল কানেকশন দেখার মতো। অপরাধ জগতে পা রাখার 5 বছরের মধ্যে সে ভালোভাবে বুঝে গিয়েছিল পুলিশ প্রশাসনের হাত থেকে বাঁচতে গেলে তাকে আশ্রয় নিতে হবে রাজনীতিবিদদের। সেই ভাবনা থেকে হিন্দি বলয়ে রাজনীতিতে আর এক বাহুবলীর উত্থান। 1995 সালে বহুজন সমাজ পার্টিতে যোগ দেয় বিকাশ। বহুজন সমাজ পার্টি থেকে বিজেপি কিংবা সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশে যখন যে দল ক্ষমতায় থেকেছে সেই দলের কাছের লোক হয়ে থেকেছে কানপুরের গ্যাংস্টার। বিএসপি বিজেপির কানেকশনের পর সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়ক সতীশ নিগমের সঙ্গে বিকাশের ঘনিষ্ঠতার এই ছবি প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, অখিলেশ যাদব যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় তার মন্ত্রিসভার সদস্য শিবকুমার বেরিয়ার সঙ্গেও দেখা গিয়েছে বিকাশকে। 2015 সালে 20,000 টাকার বিনিময়ে সমাজবাদী পার্টির সদস্যপদ গ্রহণ করেন বিকাশের স্ত্রী। এমনকি পঞ্চায়েত ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। শোনা যাচ্ছে সম্প্রতি নাকি বিকাশ দুবে বিধায়ক হওয়ার লক্ষ্যে রাজনৈতিক যোগসূত্র বাড়াচ্ছিল। এই প্রেক্ষাপটে গ্যাংস্টার বিকাশের আরেকটি পুরনো চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় এক ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তা নিয়ে 2 বিজেপি বিধায়ক ভগবতী প্রসাদ সাগর এবং অভিজিৎ সিং সাঙ্গার নাম নেন বিকাশ দুবে। পুলিশ কর্মীদের খুনের পর পলাতক বিকাশ দুবের পুরনো একটি ভিডিও সামনে আসে যা গোটা দেশে চাঞ্চল্য ফেলে দেয়। কারণ তাতে গ্যাংস্টার বিকাশকে দাবি করতে শোনা যায় উত্তরপ্রদেশের 2 বিজেপি বিধায়ক তাকে সাহায্য করেন। जो थाने में जो है तुम्हारे भी एफिडेविट पड़ रही हैं, तो इसको देने के लिए क्या तुमने कोई दबाव बनाया था किसी के ऊपर? दबाव जैसा नहीं, लेकिन अपना प्रयास किया था हमने जो है अपने लोकल लीडर्स और उनसे है जो अपने हमारे यहाँ के प्रबुद्ध लोग हैं उनसे किया था मैंने। कौन कौन है? जैसे हमारे लोकल विधायक हैं भगवती प्रसाद सागर जी हैं और अभिजीत सागा जी हैं मेरे। যদিও অস্বস্তিতে পড়ে 2 বিজেপি বিধায়ক দাবি করেন তাদের সঙ্গে গ্যাংস্টার বিকাশের কোনো সম্পর্ক নেই। विकास दुबे के साथ मेरा कोई संबंध नहीं था, न कोई कनेक्शन था। अपने ऑरा को बड़ा करने के लिए मंत्रियों के नाम, सांसदों के नाम, विधायक के नाम, कोई वीरप्पन की स्थिति में वो नहीं था। কিন্তু বিজেপি রটের অভিযোগে প্রথম বিকাশের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু যখনই বিকাশকে খুন বা মারদাঙ্গার অপরাধে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায় তখনই নেতাদের ফোন আসতে শুরু করে। একসময় পুলিশ বিকাশের অপরাধ দেখেও চোখ বুজে থাকতে শুরু করে বলে অভিযোগ। 2000 সালে তারাচাঁদ ইন্টার কলেজের জমি দখল করে বাজার তৈরির জন্য কলেজের উপাধ্যক্ষ সিদ্ধেশ্বর পাণ্ডেকে খুনের অভিযোগ ওঠে বিকাশের বিরুদ্ধে। এই একটিমাত্র খুনেই দোষী সাব্যস্ত হয়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। কিন্তু তাতেও হাইকোর্টে জামিন পেয়ে যায়। উত্তরপ্রদেশ এবং বিহারে ধর্ম জাতপাতকে কাজে লাগিয়ে অপরাধমূলক কাজকর্মকে যৌক্তিক প্রমাণ করার ট্র্যাডিশন নতুন নয়। 1980 সালে প্রকাশ শুক্লা গ্যাংস্টার হিসাবে উঠে আসার পর থেকেই এই এলাকায় বাহুবলীদের রমরমা শুরু হয়। যারা অপরাধ করেও ছাড় পেত হয় নিজেরা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত হতে শুরু করে কিংবা রাজনীতিবিদদের সাহায্য করতে শুরু করে। মুখতার আনসারি, রাজা ভাইয়া, আমনমণি ত্রিপাঠী, আতিক আহমেদ থেকে শুরু করে হরিশঙ্কর তিওয়ারির মতো বহু বাহুবলী নেতায় গোবলয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠে। বিকাশও সেই পথেই হাঁটতে শুরু করে। এসপি, বিএসপি, বিজেপি উত্তরপ্রদেশে যে যখন ক্ষমতায় এসেছে তখনই নিজের সুবিধে মতো দল বদলে ফেলেছে বিকাশ। তার রাজনৈতিক গুরু বলে পরিচিত হরিকৃষ্ণ শ্রীবাস্তব বিজেপি ছেড়ে বিএসপিতে যোগ দিলে সেও দল বদলেছে।
কিন্তু ক্ষমতাসীন সব রাজনৈতিক দলের কাছেই বিকাশ গুরুত্ব এবং আশ্রয় পেয়েছে। ক্রমশ কানপুর সংলগ্ন এলাকায় বিকাশের প্রভাব ছড়িয়েছে। এই সুবাদেই 15 বছর নিজের গ্রামের প্রধান থেকেছে সে। তারপর জেলা পরিষদের সদস্য থেকেছে 5 বছর। এখন তার স্ত্রী রিচা জেলা পরিষদের সদস্য। রিচা এসপির আজীবন সদস্যপদ নিয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে। বিকাশের গ্রাম সূত্রে জানা যায়, গত 15 বছর ধরে কানপুরের বিক্রু গ্রামে কোনো পঞ্চায়েত ভোট হয়নি। বিকাশ যাকে মনে করত সেই হতো গ্রামের পঞ্চায়েত প্রতিনিধি। একসময় শিবরাজপুর নগর পঞ্চায়েত ভোটে জেতার পর বোঝা যায় বিকাশ জেলে থাকলেও তার দোর্দণ্ড প্রতাপ কতটা। গত কয়েক বছরে বিকাশের সম্পত্তিও ফুলে ফেঁপে উঠেছিল। কানপুরের বিক্রু গ্রামে এই হলো বিকাশের বাড়ি। ভিক্রু গ্রামের বিকাশ দুবের এই বাড়ি এখন তছনছ অবস্থায় রয়েছে, কিন্তু এটাই ছিল তার লঙ্কা। এখান থেকে তার সাম্রাজ্য সে চালাতো। এবং আপনারা দেখতে পাবেন একদিকে ট্র্যাক্টর রয়েছে, ভাঙাচোরা অবস্থা রয়েছে এখন। যেদিন সে পুলিশের উপর হামলা করেছিল, পরে যখন পুলিশ এখানে আসে তার তল্লাশিতে এবং কারা এখানে লুকিয়ে রয়েছে সেটা দেখার জন্য সেই চিত্রটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। যে জেসিবি সে রেখেছিল পুলিশকে আটকানোর, সেই জেসিবি দিয়ে এটাকে ভাঙা হয়েছে। চেষ্টা করা হয়েছে আরও কিছু অস্ত্র এখানে রয়েছে কিনা সেটাকে উদ্ধার করার জন্য। পুলিশের টিম এখন এই বাড়িতে মোতায়েন রয়েছে বৃহস্পতিবার থেকেই। এবং এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, গাড়িগুলোর অবস্থা কী এই মুহূর্তে রয়েছে। এবং এখান থেকে অনেক কিছু কিন্তু ডকুমেন্টস, কিছু অস্ত্র উদ্ধার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। কিন্তু যেদিনই ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটছিল, সেদিন কিন্তু তার স্ত্রী রিচা দুবে তিনি এখান থেকে 90 কিলোমিটার দূর লখনৌতে বসে লাইভ টেলিকাস্ট দেখছিলেন এই হাড় হিম করা হিংসা পুলিশের বিরুদ্ধে, যেটা বিকাশ দুবে এবং তার সাগরেদরা চালিয়েছিল। রাজনৈতিক ছত্রছায়ায় বিকাশ দুবে অপরাধের যত হাত পাকিয়েছে, ততই বহরে বেড়েছে তার দল। সেখানে এসে ভিড়েছে এলাকার দুষ্কৃতীরা, যাদের হাতে 1 সপ্তাহ আগে প্রাণ যায় 8 জন পুলিশ কর্মীর। এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিয়েছে 1984 সালে কলকাতার একটি ঘটনা। ডিএসপি দেবেন্দ্র মিশ্রকে খুন করার পর কোপানো হয় নির্মমভাবে, কিন্তু ঠান্ডা মাথায়। যে কোনো পশ্চিমবঙ্গবাসীর মনে পড়ে যাবে 1984 সালের 15ই মার্চে এই রাজ্যের একটি খুনের কথা। তৎকালীন ডিসি পোর্ট বিনোদ মেহতাকে গার্ডেন রিচে এইরকমই নৃশংসভাবে খুন করা হয়। আইপিএস অফিসার বিনোদ মেহতা সে সময় ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার। গার্ডেন রিচ থানা এলাকার ফতেপুরে তাকে ঘিরে ধরে খুন করে দুষ্কৃতীরা। তখন তার বয়স ছিল 35। বোমা, ইট এবং আরো অস্ত্র নিয়ে বিনোদ ও তার দলের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। বোমার ঘায়ে এক কনস্টেবল আহত হন। এরপর বিনোদ পালানোর চেষ্টা করেন গার্ডেন রিচ রোড ধরে। সেখানে একটি বাড়িতে আশ্রয় নেন তিনি। সেখানেও তাকে ধাওয়া করে দুষ্কৃতীরা। দেহরক্ষী বিনোদকে বাঁচানোর সব রকম চেষ্টা করেছিলেন। দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়ে তার চোখ উপড়ে নেয়, তার রিভলভার ছিনিয়ে নিয়ে তার হাত কেটে ফেলে। এরপর আগুন ধরিয়ে দেওয়া হয় দেহরক্ষীর গায়ে। এরই মধ্যে পালিয়ে অন্য আরেকটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বিনোদ, কিন্তু সেখানেও তাড়া করে পৌঁছে যায় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। তৎক্ষণাৎ মৃত্যু হয় তার পোশাক এমনকি জুতো খুলে নিয়ে তার দেহ খালের জলে ফেলে দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের ওপর বিকাশ ও তার দলবলের হামলার। তবে তারপর এনকাউন্টারে মৃত্যু হয়েছে বিকাশের অনেক সাগরেদের। শুক্রবার পুলিশি এনকাউন্টারে গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যুর খবর পাওয়ার পর এই গ্রামে অনেকেই কার্যত উৎসব পালন শুরু করে দেন। 1 সপ্তাহ আগে বিকাশ দুবে ও তার দলবলের গুলিতে যে পুলিশ কর্মীদের মৃত্যু হয়, তাদের আত্মীয়রা কি বলছেন? बढ़िया काम किया है सरकार ने, हमें बहुत विश्वास है। संतुष्टि तो सिर्फ इतनी है कि अब हम हमारे परिजन का, हमारे शहीद का पिंडदान और अंतिम जो संस्कार के कार्यक्रम हैं वो ठीक से संतोषपूर्वक कर पाएंगे। ये पुलिस कर्मी हैं जो पोस्टमार्टम हाउस के बाहर ड्यूटी कर रहे हैं और यहाँ पर कुछ लोग अचानक से पहुंचे और उन लोगों ने पुलिस वालों के पक्ष में जिंदाबाद के नारे लगाए, उन्हें मिठाइयाँ खिलाई, फूलमाला पहनाया। लड्डू भी हम लोग सम्मान में अभी तो 5 डिब्बे आए हुए, बाकी और जरूरत पड़ेगी वो भी आएंगे। अच्छा, तो विकास दुबे के मारे जाने से बहुत खुश हैं? बहुत हैप्पी है सर। आपको लगता है कि आतंक का वो साम्राज्य जो है पूरी तरीके से खत्म होगा? हाँ सर, बिल्कुल खत्म क्यों नहीं होगा। जब ऐसे हीरो हमारे लाइफ में रहेंगे, ऐसे हीरो खाकी साथ रहेगी तो जरूर खत्म होगा। কিন্তু এই ঘটনার পর একটাই প্রশ্ন জোরালো হয়ে উঠছে যে একজন গ্যাংস্টারের এরকম প্রভাব প্রতিপত্তি হয় কি করে? মাথায় রাজনৈতিক প্রভাবশালীদের হাত না থাকলে এত বছর ধরে অপরাধমূলক কাজকর্ম করেও সে বহাল তবিয়তে ঘুরে বেড়াতে পারে কি করে? আর এতদিন যারা বিকাশকে আশ্রয় দিয়েছে তাদের নাম সামনে চলে আসতে পারে এই আশঙ্কা থেকেই কি বিকাশকে সরিয়ে দেওয়া হলো? প্রশ্ন তুলছে সিপিএম তৃণমূল। উইদাউট রাজনৈতিক সংরক্ষণ ছাড়া
পৃষ্ঠপোষকতা ছাড়া কখন এরকম ছিচকে চোর বড় মস্তান হয়ে যায় না। তাহলে বিকাশ যে হয়েছে সেটা বোঝা যাচ্ছিল গতকালই যখন যোগীর আইনমন্ত্রীর সঙ্গে তার ছবি বেরিয়েছে, একেবারে বিজেপির সর্বোচ্চ নেতা থেকে সবার সঙ্গে তার ছবি আছে। সোশ্যাল মিডিয়া যখন ভাইরাল হয়েছে তখন বলা হয়েছে যে খুন হয়ে যেতে পারে, মারা যেতে পারে, এভিডেন্স আসতো, সাক্ষ্য আসতো, তখন জানা যেত বিকাশ দুবে এই বিকাশে কোন কোন বিকাশ পুরুষের হাত আছে। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আদালত, তার ওপরে আমরা সবাই তাকিয়ে থাকি। তাই তার ওপর ভরসা যারা রাখেন না তারা ভারতবর্ষের সংবিধানের ওপর ভরসা রাখেন না, তাহলে তো জঙ্গলের রাজত্ব হয়ে যাবে। টেররিস্টকে ধরা সরকারের কর্তব্য, কিন্তু নিজে টেররিস্ট হওয়া এটা সরকারের সাজে না। অ্যারেস্টের পরে কাউকে খুন করা এটা অন্যায়। পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি। এনকাউন্টারে মারা গেছে তাতে কি হয়েছে? কুকুর, জানোয়ার, বিড়াল এনকাউন্টারে মারা যায়, ওতে কি আসে যায়? 8 জন পুলিশ আধিকারিককে খুন করলো। এই যে নেতারা যারা বক্তব্য রাখছে, একবারও তারা সেই কথাটা বলছে? ও কেন এনকাউন্টারে মারা গেল? তার মানে এরা সব ডনপন্থী, এরা সব ডনপন্থী, উগ্রপন্থার পক্ষে সওয়াল করছে এরা। এদিনই বিকাশ দুবের ময়না তদন্ত করা হয়। প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কানপুরের ত্রাস বিকাশ দুবে মারা গেছে এবং এনকাউন্টারের পর তাকে নিয়ে আসা হয়েছিল এই এলআর হাসপাতালে, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এই মুহূর্তে তার পোস্টমর্টম হচ্ছে এবং পোস্টমর্টমের আগে তার করোনা টেস্ট করা হয়েছিল, যেটা নেগেটিভ এসছে, আধিকারিকরা জানাচ্ছেন। তবে কত ভিড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর ভিড় রয়েছে। মানুষ জানতে এসছেন কানপুরের যে এতদিন ধরে ত্রাস ছিল তার মৃত্যু কিভাবে হয়েছে, এখন কি পরিস্থিতি, সেটা সবাই সংবাদ মাধ্যম থেকে জানার পর এখানে প্রচুর কৌতূহল রয়েছে কানপুর বাসিন্দাদের মধ্যে, কি বিকাশ দুবে কিভাবে মারা গেল এবং তার এই মুহূর্তের পরিস্থিতি কি, তার পরিবারের সদস্যরা কোথায় রয়েছেন। এখন অবধিও এখান থেকে জানা যাচ্ছে যে তার পরিবারের কেউ সদস্য এখানে আসেনি। সূত্রের খবর, বিকাশ দুবের মায়ের কাছেও ছেলের মৃত্যু সংবাদ পৌঁছেছে। তিনি জানান, শেষ দিকে বিকাশের সঙ্গে তার যোগাযোগ ছিল না, তিনি কানপুরে যাবেন না বলেও জানিয়ে দেন। এবিপি আনন্দ।